নমস্কার, আমরা ফিরে এলাম। আছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি মহীরুহ, বটবৃক্ষের মতো। আমরা আলোচনা করেছি সেই বটবৃক্ষের শিকড় বাকড় কারা, তার জমি প্রস্তুত কিভাবে হয়েছে। আমরা আরও কথা জানতে চাইছি সৌমিত্রদার কাছে। মানুষ সৌমিত্রদা, বেড়ে হয়ে ওঠা সৌমিত্রদা, আপনার সেই সয়েলের দিকে আবার চলে যাই। সেই সয়েলের দিকে একটা জিনিস বোধহয় আগের জায়গায় বলছিলাম, তার সঙ্গে যে একটা যোগ আছে, যে কখনো কখনো নিজের সম্পর্কে গভীর অনাস্থা, এমনকি শারীরিক সক্ষমতা ইত্যাদির প্রতি সব কিছু মানে ঝুঁটি ধরে টান মারে, সেটা আদিতে বোধহয় ছিল আমার ছোটোবেলায় একবার দুবার, বিশেষ করে একবার একটা দীর্ঘ টাইফয়েড অসুখ করেছিল, 63 দিনে জ্বর ছেড়েছিল। তো এই পরে আমাকে নতুন করে হাঁটা শিখতে হয়েছিল। আমি স্কুল যেতাম, যে তারপরে যখন স্কুল যেতে পারলাম তখন রিক্সায় করে আমি নিয়ে যাওয়া হতো। রিক্সা থেকে নেমে আমি কোনো করে ওই থপথপ করতে করতে গিয়ে করে আমাকে সমস্তটা রিলার্ন করতে হয়েছিল হাঁটাটা। টাইফয়েড তখন প্রায় দুরারোগ্য ব্যাধি, দুরারোগ্য ছিল এবং বহু লোক মারাও যেত টাইফয়েডে। তো সেই সব টাইফয়েডের রাত্রিগুলো আমার এখনো মনে আছে। খুব মানে লোকের হয়তো খারাপ লাগবে শুনতে, রাত্রিবেলা দেখছি গলার ভেতর কীসব হচ্ছে, মানে ঘুমোতে পারছি না আমি, এইখানে কীসব হচ্ছে। তার দেখি মুখের কাছে কী যেন কী করে নিয়ে সেই জিনিসটাকে টেনে ফেলে দিলাম। একটা ড্রাম মতন থাকতো রাখা, ছেড়ে ফেলে দিলাম। সকালে উঠে দেখা গেলো সেটা একটা এত বড় কৃমি, সেটা এই দিক দিয়ে উঠে চলে এসছে পেটের ভেতর থেকে। এবং সেটা বললো যে হ্যাঁ, বললো যে ওটা বেঁচে গেছে, যে ওটা মুখে ঘেঁষে গলায় গেছে এবং তুমি টেনে বের করে ফেলে দিয়েছ। এত বড় কৃমি ওটা অন্যদিকে গিয়ে লাঙের ভেতর গিয়ে মানে মৃত্যু ওই লাঙে চলে যাওয়া ভীষণ কমন। তো এইরকম সব এইটা আমাকে একটা জিনিস করেছে যেটা বুঝি, যে আমার একটু সুপার সেন্সিটিভ করে দিয়েছি, হুইচ ইজ মানে অলমোস্ট can be termed as a bit of weakness. আপনি সেনসিটিভ মনে হচ্ছে ভয়ার্ত করেছে, এ করেছে অসুখ বিসুখ। এবং আমাকে ওই সেন্সিটিভিটি থেকেই তার অন্য সাইডটা, এটা কনভেক্স থেকে যদি এইটা হয়, এটা হলো যে আমি সব কিছু দেখতে শিখেছি, দেখতে আগ্রহী বেশি হয়েছি সবসময়। হ্যাঁ, কেন এরকম হয়, কেন এরকম হচ্ছে, কেন এরকম হয়, এই করে তবে আমার ভুলেও যেতাম ছোটোবেলায়। আমি দেখেছি সায়েন্টিফিক মেডিকেল যে কোনো আলোচনা আপনি আগ্রহী, ভীষণ কিউরিয়াস। এখান থেকে এসে জানার ইচ্ছে যে আমি জানবো আরো। না, জানবোটা করতে থেকে বই পড়ার থেকে, ওই বইয়ের যার আকর্ষণ যার একবার হয়েছে, একবার যার ওই গ্রন্থের সঙ্গে গ্রন্থিবন্ধন হয়ে গেছে, তার আর ওটা জীবনে যায় না। কিন্তু যেটা পরে হয়েছে যে জানার সঙ্গে সঙ্গে বিষয়মুখী হয়েছে। একটা কথা তো বলিনি, আমি তো তখন ফার্স্ট ইয়ারে পড়ি, গৌরমোহন মুখোপাধ্যায় বলে আমাদের এক বন্ধু, এর কথা আমি অনেক জায়গায় বলেছি, লিখেছি, যে তিনি আমাদের একটা ওই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইডের মতন ভূমিকায় অবতীর্ণ হলেন আমাদের কয়েকজন ছেলেকে। এবং তখন আমাদের বন্ধু বান্ধবরা সবাই কবিতা লিখছে, আর উনি ভয়ঙ্কর বই পড়তেন। কিন্তু এখন যাই তার আমার লাগুক না, সেই বই পড়াটা উনি একটা বিষয় নির্দিষ্ট করবার চেষ্টা করে দিয়েছিলেন। উনি বলছেন যে আওলে খাবলে পড়ে তো কোনো লাভ নেই, তুমি কি জানতে চাও সেটা সেই অনুযায়ী পড়ো। এবং সেখানেও আমার বইয়ের ক্ষেত্রে সংশোধন হয়নি। আমি এখনও ভয়ঙ্কর উল্টোপাল্টার বিষয় পড়ি। আমি যেমন ইয়েতে পড়ি, মাইক্রো হান্টার্স পড়ি, কী করে এইসব তা দিয়ে, আর সেই সঙ্গে পরিবারের সেই সময়কার কথা বলছি, আর সেই সঙ্গে সঙ্গে অকৃষ্ণ পড়ি। কিন্তু এখনো আপনি বিভিন্ন বিষয় নিয়েই চর্চা করেন। বিভিন্ন বিষয়, কেন কত জিনিস আছে, কত কিছু আছে, কত কিছু জানার শেখার, তার তো শেষ নেই। তো ওইটাই কিন্তু আপনার সাবকনশিয়াস ম্যারিনেশন হচ্ছে, মাংস সিদ্ধ হওয়ার মতো, যেটা আপনি অভিনয়ের বিভিন্ন মাত্রা খুলে দেয়, তাই না? আমরা ভূমি থেকে আবার যদি অন্য সময় চলে আসে, আপনার মনে নিশ্চয়ই বলবেন। ভূমি থেকে আমরা এবার কাণ্ডের দিকে যাই, মহীরুহের, যেটা হচ্ছে আপনি এখন নাও।
আমি পেছনেরগুলোর কথা ভুলে যাচ্ছি, বা আপনি কি অ্যাচিভমেন্ট করেছেন জীবনে, কি সিনেমা, কবিতা ইত্যাদি আমি ভুলে যেতে চাই। মানে এখন নাও যদি আমি মানুষটাকে সৌমিত্র চট্টোপাধ্যায় অ্যাজ এ ম্যান দেখি, আমার কতগুলো জিনিস ইচ্ছে আছে জানবার। এক নম্বর হচ্ছে আপনার ভ্যালিউজ, মূল্যবোধ, সেটা তো তৈরি হয়েছে সেই জমি থেকেই। আমি মূল্যবোধ অনেক রকমের হয়, পার্সোনাল, প্রফেশনাল, সামাজিক ইত্যাদি নানা রকমের। আপনাকে আমরা অনেককেই ভ্যালু এক্সারসাইজ করি, বিভিন্ন সময় জিজ্ঞেস করি, এবং ইস ভ্যালু আমাদের ইন্ট্রোস্পেকশনটা খুব দরকার। আপনার সামাজিক নয়, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল মূল্যবোধ কি, দু একটা কথায়? অন্যায় না করা, ফার্স্ট থিং। অনেস্টি, এবং সেই অনেস্টি তুমি জানো, ছোটবেলায় তো চুরি করে খেতাম, মিষ্টিও খেতাম। হ্যাঁ, তার খুব মজার মজার গল্প আছে, সেগুলো এখানে আর বলছি না। কিন্তু সেটা রিলেটিভ বিচার অফ অনেস্টি। এই ধরনের চুরি করে একটা বাচ্চা ছেলে যে খাচ্ছে, এটা কিছু নয়। এটা তো ফরমেশন, এবং বিশেষ করে আমাদের মতন দেশে, তার পরিবেশে তুমি ভাবো, এক বড়দের কি হয় জানি না, আর কেন জানি না, ওই দুটো প্যান্ট ছিল, স্কুল যার উল্টো পরা দুটো শার্ট, আর একটা ছিল বলা হতো তোলা, স্পেশাল অকেশনের জন্য। এর মধ্যে মানুষ হতে হয়েছে বেশিটা ছাত্রাবস্থা, মানে স্কুলের বিশেষ করে। তারপরে বাবা চাকরি নেওয়ার পর যখন 500 টাকা মাইনে চাকরি পেলেন, তখনকার দিনের তুলনায় অনেক টাকা, কিন্তু তখন প্রথম মনে হলো বাবাও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে পারছিলেন না। কিন্তু ছোটবেলার থেকে দারিদ্র্য দেখেছি, কী সব দেখেছি, যে জিনিসগুলো দেখেছি যেন সেইগুলো বোঝা যায় না। সেইগুলো মূল্যবোধ তৈরি করে, মানুষের প্রতি, জগতের প্রতি দৃষ্টি, মানে তোমার গড়িয়ে রাখে। হ্যাঁ, সেটা হচ্ছে সব থেকে বড় তার ঘটনা দুটো বলি। একটা হচ্ছে ওই দুর্ভিক্ষ, মন্বন্তর, তাই 43-এর মন্বন্তর। সেখানে দেখতে দেখতে চোখের ওপর সব দাম বাড়তে লাগলো। দাদু গয়লাকে বকছেন, তুমি টাকায় 10-এর দুধ দিচ্ছ না, তুমি 8-এর দুধ দিচ্ছ, কি করবো, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এটা আমি এখনো মনে আছে আমার, মানে 10-এর টাকা 8-এ নামাচ্ছে করতে করতে চালের দাম বাড়তে বাড়তে 40 টাকা মন হলো। অশনি সংকেত শোনা যাচ্ছে। একদম, সে অশনি সংকেত করতে অত ভালো লেগেছিল কেন? আপনার রিয়েল লাইফ, একদম ওই লাইফগুলো তো দেখে এসেছি আমরা। এবং সেই সময় যে জিনিসটা দেখেছিলাম, যে ওই 35,000-এর যে ছোট্ট শহর, পুরনো শহর ছেড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেখানে সেই ভেঙেছিলেন মধ্যে আশপাশের গ্রাম থেকে শয়ে শয়ে, এমনকি হাজারে ইনভেড করছে, মানে খেতে পাওয়ার জন্যে। এবং তারা একটা করে, কারোর শানকি, কারোর হাতে একটা এই নিয়ে, কারোর হাতে একটা ঘটি, এই নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় খাবার চাই বলে। এই ফ্যান ডেটা মানে করতে গিয়ে এলো, তার কারণটা তারা বুঝে গিয়েছিল মানুষের স্বাভাবিক জীবন তাকে শিখিয়ে দেয় কোথায় সে কোথায় যেতে পারে। সে দুপুরবেলায় আসতো তারা, যখন মানুষের খেতে বসার সময়। বুঝতে পেরেছ? তাহলে যদি সমবেদনা, সেই সমবেদনা না বলে তো তোমার তো উপায় নেই তো তখন। আর যে একবার জীবনে ওই ফ্যান দাও শুনেছে, জীবন তুমি ভুলতে পারবে না। তো তখন মনে হয় যে তার অনেক পরে, যখন আমার হাতের কষ্ট কোনোদিন করতে হয়নি, তখন মনে হয় কোথায় কি আমি অপরাধী রয়ে গেলাম। আমি কি আমার দেশবাসী যারা এত কষ্ট করে ওই মন্বন্তর মারি অতিক্রম করে করে চলেছে, আমি তাদের জন্য কিচ্ছু করতে পারবো না কোনোদিন। এরকম একটা ঋণ বোধ আমার ভেতরে কাজ করে। একটু থামি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা 76-এর মন্বন্তরের কথা গিয়েছিলাম। 76 না 43-এর মন্বন্তর। এটাই আরো ওই কলকাতার বাসিন্দা তখনও নই, আশপাশের গ্রামের চেহারা সেগুলো ওর মধ্যে থেকে বেরিয়ে আসতো।
কলকাতায় এসে এমন একটা ট্রমাটিক ঘটনা সমস্ত দেশবাসীর উপর দিয়ে ঝাঁপিয়ে পড়লো, যেটা হচ্ছে রায়টস। 16ই আগস্ট কলকাতায় 1946 সালে একটা রায়ট হয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে বলে। ফজলুল হক সোহরাওয়ার্দী ইয়ে করেছিলেন, এবং সেই থেকে রায়টটা শুরু হলো। মানে আপনার যে সেই বিশ্বাসের ভিত্তিভূমি তৈরি হয়েছে কৃষ্ণনগরের, হ্যাঁ, সেই জায়গাটা আঘাত লাগতে লাগলো। এবং শুধু আঘাত নয়, ক্লাস 6-এ পড়ি তখন, সেখানে তো মূলত অপ্রস্তুত, অনেক অনেক আর্দ্র মৃত্তিকার মতন। সেইতে মনটার ভেতরে তখন ওই কিছু কিছু ওইসব আমার ভেতরে ঢুকেছে বই কি, আমি গিয়ে ওদের সঙ্গে মারামারি করি। তো পরবর্তী মনে হচ্ছে কেন করবো, চারপাশের লোক বলছে যে জানো তো এরা মানে অন্য সম্প্রদায়ের লোকেরা তারা খুব সুবিধার নয়। হ্যাঁ, সেটা আমি দেখতেই পাচ্ছি, খুব অনেক লোককে মারছে তারা, কিন্তু আমি তো দেখছি আমাদের সম্প্রদায়ের লোকেরা তো ঠিক নয়, তারা তো কম মারছে না, বেশি মারছে। কেন পরবর্তীকালে তো তারাই মানে কলকাতা শহরের সবথেকে মেজর অ্যাসোসিয়েটেড ওরাই তো হলো। তো এই যে জিনিসগুলো কোনোদিন ছেড়ে যায় না, ভুলে যায় হয়তো। আর আজকের ভারতবর্ষ তো আমাকে বলতে দেবে না যে সাম্প্রদায়িকতা আছে, সাম্প্রদায়িকতা চিরদিনই ছিল, কিন্তু এমন যুযুধান ছিল না, এইরকম করে হতো না, সামনে এসে দাঁড়াতো না। আমরা সেটাই পরে আসবো, আমি নিয়ে জাস্ট আমরা ফিরে যাই মূল্যবোধের কথায়, যেটা বলছিলাম আপনার প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল ভ্যালুজ। আপনি প্রথম বললেন দ্যাট ইজ অন্যায় না করা, সেটা এত কিছু দেখেছেন তার থেকে আসে। সুতরাং দুটো কি পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ভ্যালুজ কি অলওয়েজ অ্যালাইনড ফর ইউ, অর দ্যার ইজ আদার প্রফেশনাল ভ্যালুজ যেটা আপনি মনে হয়? না, প্রফেশনাল ভ্যালুজের মধ্যে প্রাইমারি জিনিসটা কিন্তু অন্যায়, ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি, সেটা তো একটা থাকতে হয়। সেটা এবং সেটা আবার ওই শিশির ভাদুরী ভয়ঙ্কর পরিমাণে ইয়েছিলেন। হ্যাঁ, মানে ভাবো, তাই লোকটাকে পদ্মভূষণ নাকি দেওয়া হয়েছিল, সেটা সে রিফিউজ করলো। কি বলে, যে আমি তোমাদের পেয়েছি, আমাকে এটা পাঠানো হয়েছিল এমন জায়গায় যে থিয়েটার আমার অনেকদিন বন্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এইটুকুন বলছি যে যদি আমি আমার থিয়েটারকে কোনো রকমভাবে মানে এনরিচ করে থাকি, তাহলে আই থিঙ্ক ইট বেটার যে তোমরা যদি কলকাতা শহরকে একটা ভালো রঙ্গালয় তৈরি করো। এবং আমি আই ডু নট বিলিভ ইন দি ক্রিয়েশন অফ সেকশন অফ টোডিজ। বড় মাপের মানুষ ছিলেন। তারপর আমরা তখনও সেই শিকড় থেকে আপনি তুলে আনছেন মূল্যবোধ, যেটা আমরা কথা বলছি। সেগুলোই মনে হয়। আমি দুবার পদ্মশ্রী রিফিউজ করেছি, সেগুলো যে ওকে ইমিডিয়েট করবো বলে নয়, নিজের ভেতর থেকে আসেন। হ্যাঁ, আমি নিজের ভেতর থেকে মনে হচ্ছে এতে চারিপাশে সিনেমার জন্য তারা কিচ্ছু করে না, আর এরকম পদ্মশ্রী দেয়। তার বহু বছর বাদে, 20 বছর বাদে কি 25 বছর, আরো পরে বোধহয় 30 বছর বাদে পদ্মবিভূষণ ওকে যখন দেয়া হলো, তখন আমি একদম সম্পূর্ণ অন্য কনসিডারেশন থেকে নিলাম। সেটা কি বলতো, ততদিনে এই তো 2006 এবারে দিয়েছিল আমায় পদ্মভূষণ। তখন আমি ভাবলাম যে তখন আমি সত্যি আজকে সৌমিত্র চ্যাটার্জি হয়ে গেছি। এবং যে আর কতবার লোকেদের আমি ডিসঅ্যাপয়েন্ট করবো, তারা চায় আমি কিছু একটা পাই, তারা চায় আমি ডেকোরেটেড হই। আমি খালি তাদের দুঃখ দেবো না বলে দিয়েছি। অন্য পদ্মভূষণ ডাজ নট মিন এ থিং ফর মি, ইট ডাজ নট, সিনসিয়ারলি নট। কি হয়, বিকজ আপনার ওয়ার্ক, আপনার পদ্মবিভূষণ, আমার তো সেইখানে তো মানুষ আমার কাজ দেখছে, ভালো বলছে, খারাপ বলছে, ভুলে যাচ্ছে। আর যাওয়ার পথে প্রায় যখন চলে যাচ্ছি, তখন আমার ঝুড়ি ধরে টেনে এনে বলে করুন, কাজ করুন। সংসার সীমান্তের একটা সময় প্রায় মনে হয়েছিল তার ঠিক আগে, যে লোকে বোধ হয় আরামে ডাকবে না, চাইছে না, ছবিগুলো ভালো করে চলছে না, কি হচ্ছে, ভালো রোল পাচ্ছি না,
এবং যখন মনে হচ্ছে যে এবার বোধহয় অন্য কিছু ভাবতে হবে, সেই সময় সংসার সীমান্তে এটা করলাম। এবং করার পর যে মানুষের যে মানে কি বলবো, উচ্ছ্বাস, হ্যাঁ, উচ্ছ্বাস, উৎসাহ, এই জিনিসগুলো যেন কিছু কিছু লোকের, আমার যোগসাবে যখন বলে অ্যাওয়ার্ড রিওয়ার্ড অমুক তমুক এসবের কথা, আমার সাধারণ মানুষের কথা বেশি মনে পড়ে। কেওড়াতলা শ্মশানের ধারে কি ছবিটার নামটা এখন ভুলে যাচ্ছি, পাষণ্ড পণ্ডিত বোধহয়, একটা একদম পাশে বস্তিতে, কেওড়াতলা শ্মশানের পাশে বস্তিতে শুটিং করছি। তখন তো আমি যথেষ্ট নাম করা অভিনেতা, ভিড় হয়ে গেছে প্রচুর, অনেক এতে পাশে বস্তি, তার বস্তির লোকেরাও এসে তখন বস্তিতে সবাই ঢুকেছে, টেলিভিশন ঢুকেছে বস্তির ঘরে ঘরে, 80-র দশক, হ্যাঁ 80-র দশক। তো একজন ভদ্রমহিলা একদম বস্তি বাসিনী, দেখলেই বোঝা যায় তার চেহারার মধ্যে, অন্য কিছু নয়, নোংরা টোংরা নয়, কিন্তু চেহারার মধ্যে একটা কালি, একটা মানে অসুস্থতা, এইসব নিয়ে চেহারাটা। তিনি এসে বললেন, আমাকে বাবা বলে ডাকলেন। বাবা মানে এমনি নেই, বাবা একটা কথা বলবো? আমরা হ্যাঁ নিশ্চয়ই বলুন। আমাদের ঘরে তো টিভি আছে, গতকাল রাত্রে কোন ছবিটা তা আমার মনে নেই, সেটা সত্যি আমরা মনে রাখিনি, কিন্তু তিনি বললেন যে সেই ছবিটা কালকে আপনার ওই ছবিটা দেখলাম। এই দেখতে দেখতে তখনও বলছিলাম, এখন আপনাকে সামনে পেয়ে গেলাম, তাই বলছি ভগবান আপনাকে বাঁচিয়ে রাখুন, আপনি আমাদের জন্য এইসব করুন। দেখুন তো, একটা সময় আমি খুব ডিপলি ডিস্টার্বড হতাম। আমার ওই যে বললাম, আমি কী করি, এটা কার কাজে লাগে, এটা কি কোনো ক্লাস ওয়ারের দিকে যায়, কোনো কিছুর দিকেই যায় না। আমার মূল্য দিয়ে ওরা কিনে নেয় আমার সঙ্গটা। তখন তো তাহলে কি, তারপরে মানুষ তো আস্তে আস্তে ভাবে, আস্তে আস্তে শেখে, দুম করে হঠাৎ সবাই সব সময় হয় না, সব সময় হয় না, কোনো কোনো সময় হতে পারে। তারপরে বুঝতে পারলাম যে এটি তো আমার সার্ভিস, দ্যাট ইজ ইয়োর সার্ভিস। আমি তো অন্য কিছু করতে পারি না। বেচা কেনা ট্রানজাকশনের বাইরে হচ্ছে আপনার ইয়োর সার্ভিস ইজ ইয়োর ওয়ার্ক দ্যাট ইউ অফারিং টু পিপল। এইরকমই একজন ভদ্রমহিলা নিরালিপুরে, তখন বোধহয় মিথিলের কবে বিয়ে হয়েছিল, 25 বছর হয়ে গেছে ওদের, তারও বেশি। ওই ওদের পাড়ায় একটা ক্লাবে নিয়ে গেল ওই রিসাইড করার জন্য। এবং যেহেতু জামাইয়ের বাড়ির ওই পাশের সব ক্লাব, আমার ওই কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট ছিল না, আর খুব ভালো একটা মাইক্রোফোনও দিয়েছিল, ওটা খুব দরকার বুঝলে, আবৃত্তির জন্যে। তো মাইক্রোফোনটা দিয়েছে, আমি প্রাণের আনন্দে, হরি আনন্দে 1.25 ঘন্টা না 1.5 ঘন্টা ধরে কবিতা বলেছি। বাপরে! হ্যাঁ, তারপরে সবাই খুবই ভালো লেগেছে, মুগ্ধ, যা যে হতে পারে যেসব ইয়ে, কিন্তু তাদের কথা বলছি না, সেরকম তো সব প্রত্যেক ইয়েতেই অনেক জায়গায় পাই। একজন ভদ্রমহিলা এগিয়ে এলেন আমার দিকে, দেখলে মনে হয় 60-65-70-এর কাছাকাছি বয়স। তিনি এসে বললেন যে, আপনি আমাকে চেনেন না, আমি আপনার মেয়ে জামাই, ওদের পরিচিত বলে। তো তার নামটা আমার সব বলেছিলেন, আমি সেগুলো এখন মনে নেই। আমি টার্মিনাল পেশেন্ট, একজন ক্যান্সার। আমি তো আমি যে এরপরে ভগবানকে শুধু ধন্যবাদ দিচ্ছি যে এই দিনটায় আপনার কবিতা শোনার জন্য উনি আমায় বাঁচিয়ে রেখেছিলেন। পরম প্রাপ্তি, এর থেকে বেশি প্রাপ্তি কিছু হতে পারে না মানুষের। আর কি পদ্মভূষণের কাছে কি বলো দেখিনি, এর চেয়ে বড় পুরস্কার হয় না। দিজ আর রিওয়ার্ডস ইন মেনি ওয়ে। আপনি জানতেই হয়তো পাচ্ছেন, ক্রিয়েটিং এ বিগ ডিফারেন্স ইন পিপলস লাইভস, অনেক দূর থেকে। আবার এমনি প্রত্যক্ষ আনন্দের জায়গা একদম, সেইগুলো হচ্ছে আমার দিদিমা শিশি বাদুড়ি দেখেছে, অনেক দেখেছে।
ওই সৌরন মুখুজ্জের শিশিরবাদী বন্ধু ছিল, ওরা সবাই মিলে যেতেন নাটক দেখতে। এই আমি একবার ষোড়শী তার দেনা পাওনাটা হয়ে একটা টিভিতে হয়েছিল, তো তার আগে অনেকবার আমায় অনেকে শিশিরবাবু করার রোল করতে বলেছে, আমি কোনোদিন করিনি, কারণ আমি নতুন করে ভাবতে পারবো না ওগুলো। তারপরে যখন এটির জন্য বললো তখন যে ঠিক আছে, এখন প্রায় ডিটেলসগুলো ওর ভুলে গিয়েছি, তো এখন আমি করতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ডিফারেন্ট, মিডিয়ামটা আলাদা। ওটা থিয়েটারের জন্য, সিনেমার জন্য আমার অভিনয়ের মাত্রাগুলো অন্যরকম হবে। তো কিন্তু আমি তখন প্রত্যেক সপ্তাহে একদিন করে যাই ওই মার ওখানে, দিদিমার সঙ্গে দেখা করি, দিদিমাকে দেখি। তো দিদিমা বুড়ি বসে আছে, আমি দেখলাম যে জিজ্ঞেস করাটা আমার ভুল হবে, যে আমি দিদি দেখছো নাকি তুমি রোজ এইগুলো যে দেখায়? বলিনি। ওই মার বাড়ি যাওয়া বন্ধ করে দিলাম যতদিন ওই সিরিয়ালটা শেষ হলো। সিরিয়ালটা শেষ হওয়ার পর আদিকে অদম্য ইচ্ছে দিদি কি বলে জানার ইচ্ছে, ওগুলো আমার খুব ভীষণ লোভ আমার। তো প্রয়োজনের একটা কথা শোনা। তো আমি গিয়ে দিদিকে বললাম, দিদি তুমি কি এই দেনা পাওনা দেখলে নাকি? এই কদিন ধরে যে টিভির সামনেই বসে থাকে, আর তো কিছু করে না। হ্যাঁ, আর সত্যবাদী তো মিথ্যে কথা বলতেন না, আর কোনো রকম ভূমিকার নেই, যে কোনো আনন্দের অভিব্যক্তি, দুঃখের অভিব্যক্তি, রাগের অভিব্যক্তি কিচ্ছু নেই মুখে। বলে না দেখলো তখন আছে একটা জিনিস আমার বলো না, আচ্ছা আমি কি ওই শিশির থেকে অনেক খারাপ করেছি? বলো না, আমি কি শিশির থেকে অনেকটা খারাপ করেছি? তখন আমার মুখে দিয়ে তাকিয়ে বলে, না তো। অত্যন্ত সিরিয়াসলি বললেন, না তো, তুমি তো অন্যতেই ভালো করেছো। বাপরে, এই পুরস্কার, এই পুরস্কার। আমি মশা চলে আসছে পুরস্কারের লোভে। যাই হোক, আমরা যেটা বলছিলাম, আপনি অনেকটাই হয়তো পরের প্রশ্নটার জবাব দিয়েছেন, কিন্তু আপনি গাছের কাণ্ড হিসেবে এই মুহূর্তে হোয়াট গিভস ইউ মিনিং অ্যান্ড পারপাস? মানে জীবনের মানে, জীবনের মানে একটা দুটো জিনিস, যে একটা তো জায়গায় হয়েছে যে আমার পেশাটাই এখন প্রায় আমার সম্পত্তি নয়। পেশাদার হিসেবে যে ভালো কাজগুলো করি সেগুলোও বলছি, যে শুধু পয়সা রোজগার বলে নয়, যে ভালো কাজগুলো করি, একটা ভালো ছবি যখন করি বা যাই করি, দেশের মানুষের কাছে। আমার এক বন্ধু ঠাট্টা করে গাড়িতে তোলার সময় বলতো, ওই তার শুটিং করতে যখন যেতাম, ফেরত আসার সময় সে আমার গাড়িতে তুলে দিতে আসতো, এই খুব সাবধানে নিয়ে যাও, জাতীয় সম্পত্তি, কোনো ক্ষতি না হয়, বুঝলি? এটা এই ঠাট্টাগুলো পেছনে এত স্নেহ এবং ইয়ে থাকতে, যেটাকে আমি উড়িয়ে দিতে পারি না। সেই জায়গায় চলে গেছে ওই কাণ্ডর ওই জায়গাটা, হয়তো আই এম নট ভেরি শিওর, কিন্তু মনে হয় আমার কাছে। কিন্তু আর একটা জায়গা আছে যেটা ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনের তো পাশাপাশি বয়ে এসেছে। এইখানের একটা ঝুড়ি যদি এইটা হয়, ব্যক্তিগত জীবনটা আর একটা, সেইখানে আমি বহু সময় নিজেকে অনেক ব্যর্থ বলেও যেমন মনে করি, তেমনি মনে করি আমার একটা জরুরত আছে এই সংসারে। হ্যাঁ, ব্যর্থ এই জন্য মনে করি যে সংসারে থাকতে গেলে খটো মটো হেন তেন মান অভিমান ঝগড়া এরও তার, সে তো তার মধ্যে সকলকেই পড়তে হয়, আমিও পড়েছি সব মানুষেরই মতন। কিন্তু কখনো নিজেকে যেন ওই একটা জিনিস, নিজেকে উচ্চস্তরের জীব বলে ভাবতে শেখাইনি। নিজেকে নিজে শেখাইলে কিন্তু লোকে, আর অনেক সময় স্ত্রীরা শেখায় যে তুমি জিনিয়াস। হ্যাঁ, তো আমাকে আমার স্ত্রী জিনিয়াস কমপ্লেক্স ঢুকতে দেয়নি আমার মাথায়। মানে আরেকজন যিনি আপনাকে গ্রাউন্ডেড রেখেছে। হ্যাঁ, ভেরি মাচ কাছাকাছি।
এবারে এইবারে আমি শুধুমাত্র বেশি কথা বলতে নেই বইয়ের সম্বন্ধে, এইটুকুন বলতে পারি যে আমার বাবা মা শিশু মাধুরী ইত্যাদি সত্যজিৎ রায়, তারপরে তার বিরাট শিক্ষা আমার কাছে যেটা, সে সব ছাড়া আর যদি কেউ আমাকে মানুষ হিসেবে গড়ে থাকে, আমার ভীরুতা ইত্যাদি প্রভৃতি থেকে টেনে আমাকে শক্ত সামর্থ্য একটা লোক তৈরি করে থাকে, সে হচ্ছে কিন্তু ওই লোকটা। আর বেশি বলার দরকার নেই।